এটার একটা বিবর্তনের মধ্য দিয়ে এই ডাব্লিউটিও আজকের এই পর্যায়ে আসছে। তো এই জন্য ফ্রম গেট টু ডাব্লিউটিও এই টাইটেলে বোঝা যাচ্ছে যে এই ডাব্লিউটিওটা একটা সময় এটা গেটের নামে ছিল, গেট থেকে আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ পথ পরিক্রমায় এটা ডাব্লিউটিওতে পরিণত হয়েছে। তো আমরা আজকে টাইটেলটা এভাবেই সাজিয়েছি, তার মধ্যে আমরা বেশ কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব যে গেট থেকে কিভাবে ডাব্লিউটিওতে পরিণত হয়েছে। আমরা প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে একটু জেনে নেই যে গেটটা যখন প্রতিষ্ঠা হয় কোন প্রেক্ষাপটে গেটটা মূলত আবির্ভূত হয়েছিল। গেট এর পুরো ফুল মিনিংস হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, এটা হচ্ছে গেটের পুরো অ্যাব্রিভিয়েশন যদি বলি। এটার প্রতিষ্ঠা পাই মূলত 1948 সালে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সংক্ষেপে যে আপনারা জানেন যে 1930-40 এই 30 দশকে 30 থেকে 40 সাল এই সময়টা সারা ওয়ার্ল্ডেই একটা অর্থনৈতিক মন্দা, সবচেয়ে বড় মন্দা যেটা বলে সেই মন্দাটা তখনকার সময় চলছিল, অর্থনৈতিক মন্দা চলছিল। দেখবেন সারা বিশ্বের মধ্যে যে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অর্থনৈতিক মন্দার কারণে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, এরকম সারা ওয়ার্ল্ডে একটা ক্রাইসিস দেখা দিয়েছে। এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্য বাইলেটারাল ট্রেড হতো সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ওই যে অর্থনৈতিক মন্দাটা দেখা দেয় 1930 দশকে, তার ঠিক পরেই কিছুদিন পরে আপনারা জানেন 1939 সালে আবার আরেকটা বড় ধরনের ডিভাস্টেটিং একটা ঘটনা ঘটে যায় আমাদের বিশ্বে, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে আরেকটা ধাক্কা লাগে আমাদের বিশেষ করে অর্থনীতিতে, তো এই যে ডিভাস্টেশন বা ধ্বংসযজ্ঞ, এই এক তো অর্থনৈতিক মন্দা চলছিল 30 সাল থেকে, তারপরে আবার এটাকে বলে মরার উপর খরার গা, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। তো ওই অর্থনৈতিক মন্দার সাথে আরেকটা ধাক্কা যোগ হয়, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জানেন যে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, হিটলারের সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সারা বিশ্বে একটা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তো উন্নত দেশগুলোর মধ্যে এই ধরনের ধ্বংসযজ্ঞের ফলে অর্থনৈতিকভাবে আরো বেশি মন্দা দেখা দেয়। তো ওই প্রেক্ষাপটেই কিন্তু তখন সারা বিশ্ব বৈশ্বিক নেতৃবৃন্দ একটা কনফারেন্সে একত্রিত হয়, সেটা আমেরিকার ব্রেটন উডস নামক জায়গায়। এই জায়গায় তারা বসে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, হ্যাঁ, যে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা এবং বিশৃঙ্খলার যে শান্তির অভাব, এক দেশের সাথে আরেক দেশের যে কনফ্লিক্ট, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে কারণে ঘটে গেল, ট্রাস্টের অভাব, সহযোগিতার অভাব, সুসম্পর্কের অভাব, সেই কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এখান থেকে কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়ে কিন্তু বৈশ্বিক নেতৃবৃন্দ সেই ব্রেটন উডস কনফারেন্সে তারা একত্রিত হয়েছিল। তো ওই ব্রেটন উডস কনফারেন্স, আমি ডিটেলস না যাই, জাস্ট একটু ভাষা বলছি। ওই ব্রেটন উডস কনফারেন্সের ফলাফল হচ্ছে আইএমএফ, আইবিআরডি। আইবিআরডি যেটা বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক, এটার শুরুতে এটার নাম ছিল আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ও আইবিআরডি পরবর্তী সময়ে ওয়ার্ল্ড ব্যাংকে নামকরণ হয়েছে। তো ওই ব্রেটন উডস কনফারেন্সে তিনটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা পায়। একটি হচ্ছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আর একটি হচ্ছে আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। বেসিক্যালি 1945 সালে এগুলো এই তিনটে সংগঠন আবির্ভূত হয়। তো যদিও আমরা মূলত ওই দুইটা সংগঠন নিয়ে আলোচনা করছি না, আইটিওটা কিছুটা রিলেটেড আজকে ডাব্লিউটিওর সাথে। আইটিওর উদ্দেশ্য ছিল কিন্তু যে বিশ্বে যে বাণিজ্য, এক দেশের সাথে আরেক দেশে বাণিজ্য সম্প্রসারণের জন্য এই আইটিওর আবির্ভাব, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। কিন্তু আর আনফরচুনেটলি এই আইটিও প্রতিষ্ঠার সময় যে একটা চুক্তি হয়েছিল, হাভানা চুক্তি 1950 সালে, যে এই ট্রেডটা কিভাবে পরিচালিত হবে এটার উপর ভিত্তি করে একটা এগ্রিমেন্ট বা একটা চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র, তৎকালীন পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা, তারা সিগনেচার করেনি বা অনুমোদন দেয়নি, তারা জয়েন করেনি। যার ফলে আইটিওটা ওই 1950 সালের দিকে এসে আইটিওর অস্তিত্ব আর আমরা খুঁজে পাইনি, আবির্ভূত হইতে পারেনি। এটা বলে না, জন্মের সময় মারা গেছে, ওই যে বিকশিত হওয়ার আগেই মারা গেছে।
তো ওইরকম আইটিওর অবস্থানটা এরকম হয়েছে। 1945 সালে আইটিওর যাত্রা শুরু হওয়ার কথা, কিন্তু আইটিও কিভাবে চলবে সেটার উপর একটা এগ্রিমেন্ট যখন হয় হাবানা, কিউবার রাজধানী হাবানাতে বসে, সেই হাবানাতে যে চুক্তিটা সম্পাদন করলো বৈশ্বিক নেতৃবৃন্দ, সেখানে যুক্তরাষ্ট্র বাধা দিল, তারা এটা মেনে নিতে পারেনি। তো যুক্তরাষ্ট্র না মানা মানেই হচ্ছে এই সংগঠনের অস্তিত্ব না থাকা। তো যথারীতি তাই হয়েছে, 1950 সালের দিকে এসে আইটিওর অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু এই আইটিও প্রতিষ্ঠার পর অন্যদিকে কিছু দেশ তারা নিজেদের মধ্যে বাণিজ্য কিভাবে সম্প্রসারণ করবে, বাণিজ্য সম্পাদন করবে, সেটা নিয়ে তারা জেনেভায়, সুইজারল্যান্ডের যে রাজধানী জেনেভাতে তারা একটা সম্মেলনে বসে 1947 সালে, বিশেষ করে 23টি দেশের নেতৃবৃন্দ তারা বসে একটা এগ্রিমেন্টে পৌঁছে যায়। যে এগ্রিমেন্টের ফলশ্রুতি হচ্ছে গেট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। যে কিভাবে এই 23টি দেশের নেতৃবৃন্দ একসাথে বসে তারা একটা চুক্তিতে পৌঁছায়, যেটার নাম হচ্ছে গেট। এই গেটের উদ্দেশ্য হচ্ছে মূলত যে এক দেশে তার দেশে বাণিজ্য সম্প্রসারণ করা এবং বাণিজ্য কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে কিছু চুক্তি তারা সম্পাদন করে। এই গেট হচ্ছে একটা সংগঠন না, এটা হচ্ছে কিছু চুক্তির সমষ্টি, কিছু চুক্তিকে বলা হয় একসাথে গেট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। তো 1948 সালে এইভাবে গেটের যাত্রা শুরু। অন্যদিকে 50 সালে এসে আইটিও হুচট খায়। এই 5 বছর শুধু চেষ্টা করেছিল কোনোভাবে দাঁড়াতে পারে কিনা, কিন্তু আইটিও শেষ পর্যন্ত দাঁড়াতে পারেনি, বিকজ ওই হাবানাতে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র সিগনেচার করেনি বা অনুমোদন দেয়নি, বিধায় আইটিওর অকাল মরণ হয়েছে। এইভাবে আইটিওর পরিবর্তে তারপর গেট তার যাত্রা শুরু করে দিল পুরো দমে। গেটের উদ্দেশ্য কি, যে তাদের যে সদস্যবৃন্দ, বিশেষ করে 23টি দেশ এই গেটের চুক্তিতে সিগনেচার করেছে, তাদের মধ্যে ব্যবসার সম্প্রসারণ, ব্যবসা সংক্রান্ত কিছু নিয়ম কানুন, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, ইনভেস্টমেন্ট কিভাবে করবে, এই সংক্রান্ত কিছু নিয়ম কানুন তারা সিগনেচার করে তারা যাত্রা শুরু করে। এবং যথারীতি সে 1948 সালে যাত্রা শুরু করে 1994 সাল পর্যন্ত সে গেট বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য এই গেট কাজ করেছে। কাজে গেট হচ্ছে একটা মাল্টিল্যাটারাল কিছু এগ্রিমেন্টের সমষ্টি, যাদের উদ্দেশ্য ছিল বৈশ্বিক ব্যবসা বাণিজ্যগুলো কিভাবে চলবে সেটাকে নিয়ন্ত্রিত করা। এবং যথারীতি সেই গেট 1948 সাল থেকে 94 সাল পর্যন্ত, বিশেষ করে ডাব্লিউটিও প্রতিষ্ঠার আগ পর্যন্ত গেট চলছে। এবং গেট যেভাবে তার কার্যাবলী পরিচালনা করে, তার মূলনীতি ছিল নন ডিসক্রিমিনেশন, প্রহিবিশন অফ কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন, কনসালটেশন। মানে গেট প্রিন্সিপাল গুলো, বিশেষ করে যারা গেটের সদস্য, তারা এই প্রিন্সিপাল গুলো মেনে নিয়েই তারা নিজেদের মধ্যে ব্যবসায়িক কার্য সম্পন্ন করেছে। নন ডিসক্রিমিনেশন, আমি এগুলো আলোচনা করবো ডাব্লিউটিওর ক্ষেত্রে, জাস্ট ভাষা আমি একটু আলোচনা করছি। নন ডিসক্রিমিনেশন মানে সব দেশ সমান, ইকুয়ালিটির উপর ভিত্তি করে ব্যবসায়িক কার্য পরিচালনা করবে, উন্নত আর অনুন্নত যাই হোক না কেন সবাই সমান। কনসালটেশন মানে আলোচনা করবে, যখন ব্যবসা বাণিজ্য করতে যাবে তখন দুই দেশ বা কয়েকটা দেশ মিলে আলোচনা করবে, তাদের যে দেশ যেটা ইম্পোর্ট করতে সুবিধা হয় বা যেটা এক্সপোর্ট করতে সুবিধা হয় সেই বিষয়গুলো আলোচনার সাপেক্ষে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে। গেটের উদ্দেশ্য কি ছিল? গেটের উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেহেতু সারা বিশ্বে একটা মন্দা লেগেছে, আনএমপ্লয়মেন্ট, দারিদ্রতা, দুর্ভিক্ষ, খাদ্যাভাব, এই ধরনের সংকটগুলো দেখা দিয়েছে। তো গেটের উদ্দেশ্য ছিল মূলত মানুষের সার্বিক জীবনযাত্রার মান বৃদ্ধি করা, সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পণ্যের বা দ্রব্যের যে উৎপাদন বৃদ্ধি করা এবং সেই সাথে বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে সম্প্রসারণ করা যায়, সেটাই ছিল মূলত গেটের উদ্দেশ্য। তারপরে গেটের এক্সপানশন আস্তে আস্তে এক্সপান্ড হয়েছে। শুরুতে গেট 23টি দেশ নিয়ে গেট যাত্রা শুরু করে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে গেট যখন বিলীন হয়ে যায় 1994 সালে এসে, ততক্ষণ পর্যন্ত গেটের সদস্য ছিল 125টা সদস্য রাষ্ট্র ছিল। কাজে গেট আস্তে আস্তে এক্সপান্ড হয়েছে। এক্সপানশন হয়েছে, আরো কিছু বিষয়ে পরিলক্ষিত হয়েছে। কিভাবে? গেটের ফলে গেটের রাষ্ট্রগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বেড়েছে, বৈশ্বিক ব্যবসা বাণিজ্য বেড়েছে। 50 বছরের মধ্যে দেখা গেছে যে প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে ব্যবসা বাণিজ্যের হার। তারপর হচ্ছে মার্কেন্ডাইজ এক্সপোর্ট আস্তে আস্তে বেড়েছে, বিশেষ করে প্রতি বছর 6% হারে মার্কেন্ডাইজ মানে কি? পণ্য, শিল্প পণ্য বা কৃষি পণ্য, এগুলোর যে রপ্তানি, এই রপ্তানিও বেড়ে যায় গেটের প্রতিষ্ঠার ফলশ্রুতি। দেখা গেছে প্রতি বছর প্রায় 6% হারে এই মার্কেন্ডাইজ এক্সপোর্ট গুলো বৃদ্ধি পেয়েছে।
তারপর ইন্টারন্যাশনাল ট্রেডও বৃদ্ধি পেয়েছে। 1950 সালে যে ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য যে ভলিউমে হতো, দেখা গেছে পরিসংখ্যানে 2015 সালে এসে দেখা গেছে প্রায় এটার 30 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। তো এটার ক্রেডিটটা গেটকেই বলা হয়, কারণ গেট ছাড়া তো আর কোনো আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান ছিল না, বাণিজ্য সংগঠন ছিল না, যার মাধ্যমে আন্তর্জাতিক দেশগুলো বা বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বাণিজ্য করার মতো কোনো আন্তর্জাতিক সংগঠন ছিল না। এটি একমাত্র সংগঠন ছিল যার নেতৃত্বে এই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যগুলো সম্পন্ন হয়েছে। এইভাবেই গেট আস্তে আস্তে এক্সপান্ড হয়েছে। এখানে অনেকেই গেট নিয়ে বিভিন্ন গবেষণা করেছে, গেট আসলে কি সফলতা দেখাতে পেরেছে, কি অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অনেক অ্যাচিভমেন্ট ছিল। যে গেটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা আইটিও যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু আইটিও হোঁচট খেয়েছে, যাত্রা শুরু করতে পারেনি। তার ফলশ্রুতিতে একটা শূন্যতা বিরাজ করছিল যে আন্তর্জাতিকভাবে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কি ধরনের নিয়ম নীতি, ইনভেস্টমেন্ট এক দেশ আরেক দেশের সাথে করতে পারবে কিনা, করলে কিভাবে করবে, সেই যে একটা শূন্যতা ছিল, এই শূন্যতাটা পূরণ করেছে গেট। এবং গেট আরেকটা যেটা করেছে যে আজকে যে ডাব্লিউটিও, এই ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে একটা কাঠামো, সেটা কিন্তু গেট মূলত দিতে পেরেছে। এটা একটা বড় সফলতা গেটের। তারপরে গেটের ফলে বিভিন্ন ধরনের এই যে বৈশ্বিক যে এক দেশ আরেক দেশের যে বাণিজ্য করতে গিয়ে যে নেগোসিয়েশন গুলো হয়, সেই নেগোসিয়েশন গুলো গেটের নিয়মের অধীনে তারা করতে পেরেছে, বিদায় তাদের মধ্যে হার্ড ফিলিং, মনোমালিন্য হয়নি। একটা সুন্দর মানে সম্পর্ক নিয়ে, কোঅপারেশন নিয়েই কিন্তু তারা বাণিজ্য করতে পেরেছে। একটা ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড প্রতিষ্ঠা হয়েছে সারা বিশ্বে গেটের ফলে। এইভাবেই বলা হয়ে থাকে যে গেটের সফলতা এই। নাও আমরা এখন আলোচনা করি যে এই গেটটা কিভাবে ডাব্লিউটিওতে কনভার্ট হলো। গেট যখন প্রতিষ্ঠা হয়, আমি আগেই বলছিলাম যে গেট প্রতিষ্ঠা লগ্নে কিন্তু আজকে ডাব্লিউটিওর যে এতগুলো আইন আছে, যে আইনগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, সেই আইনগুলো কিন্তু বেসিক্যালি তখনকার গেটের মধ্যে ছিল না। গেট তখনকার বেসিক্যালি ছিল যে কিভাবে এক দেশে আরেক দেশের পণ্য রপ্তানি বা আমদানিতে ট্যারিফ, দ্যাট মিনস শুল্কটা কিভাবে কম বেশি করবে, এটা নিয়ে মূলত তারা সন্তুষ্ট ছিল বৈশ্বিক নেতৃবৃন্দ, এটা নিয়ে বার্গেনিং হতো। কিন্তু আজকের ডাব্লিউটিও যে পণ্যের বাইরেও যে বিভিন্ন সেবা, কৃষি, সার্ভিস সেক্টর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এগ্রিকালচারাল, এই ধরনের আইন কিন্তু তখন গেটের ছিল না, যেটা আজকের আমরা ডাব্লিউটিওতে দেখতে পাই। তো এই গেট প্রতিষ্ঠার পর থেকে বৈশ্বিক নেতৃবৃন্দ কিন্তু বসেছিল না, তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন নিজেদের মধ্যে আলোচনা করেছে, কনফারেন্সে বসেছে, কিভাবে গেটটাকে আরো সম্প্রসারিত করে বৈশ্বিক বাণিজ্য আরো কিভাবে বাড়ানো যায়, টেরিফের বাইরেও আরো যে নন টেরিফ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার গুলো আছে এক দেশে আরেক দেশে বাণিজ্য করার ক্ষেত্রে, সেগুলো কিভাবে কমানো যায়, সেটা নিয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই যে আলোচনা, এটাকে আমরা বলি কি রাউন্ড অফ টক, দ্যাট মিনস আলোচনার পর্যায়। তো দেখা গেছে যে এই গেট প্রতিষ্ঠার পর থেকে, বিশেষ করে 1948 সালের পর থেকে 1994 সাল পর্যন্ত, ডাব্লিউটিও প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত প্রায় 8টি এরকম কনফারেন্স, আলোচনা সভা হয়েছে এই গেটের সদস্য রাষ্ট্রের মধ্যে। প্রথম হয় কিউবাতে, হাভানাতে, তার জেনেভাতে হয়, তারপরে টোকিওতে হয়, মারাকাসে হয়, এবং হতে হতে সর্বশেষ 1986 সালে এসে এই 8th রাউন্ড, দ্যাট মিনস 8টা যে আলোচনা সভা হয়েছে গেটের সদস্য রাষ্ট্রের মধ্যে, কিভাবে গেটটাকে সম্প্রসারিত করে আরো বড় ধরনের একটা মেকানিজম আবিষ্কার করা যায়, ডেভেলপ করা যায়, সেই লক্ষ্যে কিন্তু তারা কিছুদিন পর পর, কয়েক বছর পর পর নিজেদের মধ্যে তারা আলোচনা করেছে। সেই আলোচনাটাকে বলে রাউন্ড বলা হয়। এভাবে বলা হয় 8টি আলোচনা সভা তাদের মধ্যে হয়েছে। তো সর্বশেষ আলোচনা সভা হয়েছে উরুগুয়েতে 1986 সালে, যে আলোচনা অনুষ্ঠানটা 1986 থেকে 94 সাল পর্যন্ত প্রায় 8 বছর এই আলোচনা চলছিল বিশ্বের নেতৃবৃন্দের মধ্যে। ঐক্যমতে পৌঁছতে পারেনি, সর্বশেষ 94-তে এসে তারা ঐক্যমতে পৌঁছতে পেরেছে। এই যার ফলশ্রুতি হচ্ছে এই আজকের ডাব্লিউটিও। তো বলা হয়ে থাকে যে 8টি রাউন্ডের মধ্যে প্রথম 6টি রাউন্ড মূলত গুরুত্ব দিয়েছে কিভাবে ট্যারিফ কমানো যায়, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কিভাবে শুল্কটা কমানো যায়, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু 8th রাউন্ডে এসে তারা বড় পরিসরে কিভাবে একটা আরো বড় ধরনের একটা সংগঠন প্রতিষ্ঠা করা যায়, সেই দিকে নজর দেবে। গেট তো আমি আগেই বলছি, গেট হচ্ছে চুক্তি, এটা কিন্তু সংগঠন না, এটা হচ্ছে কিছু চুক্তির সমষ্টি। বাট ডাব্লিউটিও হচ্ছে একটা সংগঠন,
তো 8th রাউন্ডে এসে, উরুগুয়ে রাউন্ডে এসে ডাব্লিউটিও গেটের সদস্যবৃন্দ তারা মনোযোগ দিল যে আমরা এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিনা, একটা সংগঠন তৈরি করা যায় কিনা। এই চিন্তা থেকে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে এবং পরবর্তী সময় 1995 সালে এসে এই মারাকাস, দ্যাট মিনস মরক্কোর রাজধানী, মরক্কোর মারাকাসে বসে যে এই গেটের যে সদস্য রাষ্ট্রের যে মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তারা বসে এই ঐক্যমতে পৌঁছায় এবং একটা চুক্তিতে আহ, একটা এগ্রিমেন্ট তারা ডিজাইন করে। সেই এগ্রিমেন্টের নাম বলা হয় মারাকাস এগ্রিমেন্ট। সেই মারাকাস এগ্রিমেন্টের ফলশ্রুতি হচ্ছে ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা যাত্রা শুরু করে 1995 সালের 1 জানুয়ারি এবং ডাব্লিউটিও প্রতিষ্ঠার এই গেটের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এইভাবেই মূলত গেট থেকে ডাব্লিউটিও হয়েছে। তো এই যে 6টা রাউন্ড, 8টি রাউন্ড হয়েছে, এগুলো আলোচনা করলে অনেক বিস্তারিত আলোচনা করতে, আমি আলোচনা যাচ্ছি না, বাট আমি একটা ছকে আমি নিয়ে আসছি যে কোথায় কোথায় কি রাউন্ড হয়েছিল এবং প্রত্যেকটা আলোচনা সভার কি ফলাফল হয়েছিল আমি একটা সংক্ষেপে একটা টেবিলে আমি দেখিয়েছি। আজকে ডাব্লিউটিও প্রায় 97% বৈশ্বিক বাণিজ্য এই ডাব্লিউটিও নিয়ন্ত্রণ করছে। কাজে ডাব্লিউটিওর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, আমরা একটু পরে দেখাচ্ছি। আর ডাব্লিউটিওর বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 164টি। এই যে এটা হচ্ছে এই আমি যেটা বলছি যে 8টি রাউন্ড যে হয়েছিল বিভিন্ন সময়, প্রথম জেনেভাতে হয়েছে, তারপরে ফ্রান্স, ইউকে, জেনেভা, আবার জেনেভা, সুইস, টোকিও, উরুগুয়ে সর্বশেষ। এইভাবে 8টি রাউন্ডের ফলশ্রুতিতেই কিন্তু এই ডাব্লিউটিও প্রতিষ্ঠা। তো প্রত্যেকটা রাউন্ড আমি দেখিয়েছি কত সালে হয়েছে, কতটা সদস্য রাষ্ট্র ছিল এবং তার ফলাফল কি হয়েছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি একটা ছোট্ট টেবিলে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। সর্বশেষ এই উরুগুয়ে রাউন্ড যেটা চলছিল 1986 সাল থেকে 94 সাল পর্যন্ত 125টি রাষ্ট্র এই উরুগুয়ে রাউন্ড কনফারেন্সে জয়েন করে এবং তাদের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে কিন্তু ডাব্লিউটিও প্রতিষ্ঠা পায়। তারপরে এই ডাব্লিউটিও আজকে কি? ডাব্লিউটিও হচ্ছে একটি আন্তর্জাতিক সংগঠন যারা কিনা বিশ্বের তার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য, সেবা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভিন্ন ক্ষেত্রে যে বাণিজ্য, সে বাণিজ্যটাকে ফ্যাসিলিটেট করছে বা সুযোগ করে দিচ্ছে এই ডাব্লিউটিও। এই যে এটা হচ্ছে এই ডাব্লিউটিওর সদর দপ্তর, যেখানে আমি সরেজমিনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি গিয়েছি ওখানে। আমি যখন ইউরোপে ছিলাম তখন একটা কনফারেন্সে আমি জেনেভাতে আমি 4টা আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। একটা হচ্ছে জাতিসংঘের যে ইউরোপিয়ান সদর দপ্তর, সেখানে আমি গিয়েছি। ইউএনএসসিআর এ গিয়েছি, রিফিউজি নিয়ে যারা কাজ করে। ইউনেপে গিয়েছি, পরিবেশ নিয়ে যারা কাজ করে। তারপরে এই ডাব্লিউএইচপিতে কি বলবো ডাব্লিউটিওতে আমি গিয়েছি। এই 4টা হেডকোয়ার্টারে আমি ওই ভিজিটে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছিল। খুবই সুন্দর পরিবেশ, মানে একেবারে আল্পস লেকের পাশে আল্পস লেক। আপনারা জানেন যে আল্পস মাউন্টেন হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন। তো আল্পস ঘেঁষে একটা সুন্দর চমৎকার একটা লেক আছে। এই লেকের পাড়েই হচ্ছে এই হেডকোয়ার্টারটা। চমৎকার। আমি বিকালবেলা ঘুরতে গিয়ে আমি মুগ্ধ যে আমি কোথায় আসছি। ওয়াও, মানে মানে গ্রিনি একেবারে। বলা হয়ে থাকে বাংলাদেশ হচ্ছে সবুজ শ্যামল, কিন্তু আমি সুইজারল্যান্ডে গিয়ে দেখলাম যে না, আমাদের চেয়ে অনেক বেশি ছাড়া কম না, মানে এত সুন্দর। মানে একেবারে বলা যায় যে আল্লাহ নিজ হাতে সবুজের সমারোহ ঘটিয়ে দিয়েছে ওই জেনেভা সিটির আশেপাশে, লেকের আশেপাশে। চমৎকার পরিবেশ। তো ওখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এখন ডাব্লিউটিও কিভাবে কাজ করে তার কিছু প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপাল উপর ভিত্তি করে ডাব্লিউটিও বৈশ্বিক যে তার সদস্য রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডাব্লিউটিও কিভাবে কন্ট্রোল করছে। ডাব্লিউটিও তো একটা রেগুলেটরি বডি, তারা রেগুলেট করছে, কন্ট্রোল করছে, তারা গাইড করছে, তারা ফ্যাসিলিটেট করছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে তোমরা এইভাবে ব্যবসা করো, এভাবে ইনভেস্ট করো, এভাবে মানে ইম্পোর্ট এক্সপোর্ট করো। প্রত্যেকটার নিয়ম আছে। তো তাদের কাজের প্রিন্সিপাল হচ্ছে নন ডিসক্রিমিনেশন। দ্যাট মিনস গরিব দেশ, ধনী দেশ, কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আমার সদস্য রাষ্ট্র সবাই সমান, এই পলিসি তারা নিয়ে কাজ করে। রেসিপ্রোসিটি মানে বিনিময়। দ্যাট মিনস একটা দেশ শুধু আমদানি করবে, একটা দেশ শুধু আমদানি করবে একটা দেশ থেকে, কিন্তু ওই দেশ তার কাছ থেকে কিছু নিবে না, সেটা হতে পারে না। ব্যালেন্স অফ ট্রেড, দ্যাট মিনস বাণিজ্যের ভারসাম্য বজায় রাখতে হবে। সেটা এই ডাব্লিউটিও এই নিয়ম এনশিওর করে।
তারপর হচ্ছে বাইন্ডিং এনফোর্সমেন্ট কমিটমেন্ট, মানে এই সদস্য রাষ্ট্রগুলো ডাব্লিউটিওর যে চুক্তিগুলো আছে, যে এগ্রিমেন্টগুলো আছে, সেই এগ্রিমেন্টগুলো যাতে সদস্য রাষ্ট্রগুলো মানতে বাধ্য হয়, সেই কমিটমেন্ট এনফোর্স করার কাজটা ডাব্লিউটিও করে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, দ্যাট মিন ডাব্লিউটিও এই স্বচ্ছতা বিশ্বাস করে। স্বচ্ছতা বলতে কি, যে এক দেশ আর দেশের সাথে যখন বাণিজ্য করবে, প্রত্যেকটা দেশেরই কিছু ইন্টারনাল পলিসি থাকে ট্রেড রিলেটেড, ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কিছু ট্যাক্স, মানিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, এই বিষয়গুলো সম্পর্কিত কিছু ডোমেস্টিক কিছু পলিসি আছে। তো ডাব্লিউটিওর মানে নীতি হচ্ছে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র তার ব্যবসা বাণিজ্য সম্পর্কিত যে পলিসিগুলো আছে, যে রুলসগুলো আছে, সেটা অবশ্যই অন্য রাষ্ট্রের জন্য তারা শেয়ার করতে হবে, খোলা ওপেন রাখতে হবে, গোপন রাখা যাবে না। এবং কখনো যদি কোনো সদস্য রাষ্ট্র তার বাণিজ্য সম্পর্কিত কোনো নীতি পরিবর্তন করে, সেই পরিবর্তিত রূপটা ডাব্লিউটিওতে শেয়ার করতে হবে এবং অন্য সদস্য রাষ্ট্রের কাছে শেয়ার করতে হবে, মানে গোপন কোনো কিছু রাখা যাবে না। এটা বলা ট্রান্সপারেন্সি। সেফটি ভ্যালু নিরাপত্তাও এই ডাব্লিউটিও নিশ্চিত করার চেষ্টা করে। যেমন যে বলা হয়েছে যে প্রত্যেক সদস্য রাষ্ট্র সমানভাবে বাণিজ্য করবে, কিন্তু কোন সদস্য রাষ্ট্র যদি বাণিজ্য করতে গিয়ে কোনো হুমকির মুখে পড়ে যায়, তার লোকাল ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে পড়ে যায়, তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার কিন্তু সেই দেশের আছে, যেটা আমি অ্যান্টি ডাম্পিং বলে, আমি একটু পরে আলোচনা করবো। অ্যান্টি ডাম্পিং, এই অ্যান্টি ডাম্পিং পলিসিও কিন্তু ডাব্লিউটিও প্রমোট করে, যে কেউ যদি ডাম্পিং করে তাহলে একটা দেশ তার নিজের ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সে অ্যান্টি ডাম্পিং মেজার সে নিতে পারবে। নাও লেটস টক অ্যাবাউট ফাংশনস অফ ডাব্লিউটিও। ডাব্লিউটিও আসলে কি কাজ করে, কিভাবে ডাব্লিউটিও তার কার্যাবলীগুলো পরিচালনা করে, মানে কি কি কাজ করে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিং ডাব্লিউটিও ট্রেড এগ্রিমেন্ট। আমি একটু আগে বলছিলাম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিওর মেইন কাজ হচ্ছে বিশ্বের তাদের সদস্য রাষ্ট্রগুলো, বিশেষ করে 164টা যে সদস্য রাষ্ট্র আছে, সেই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটা স্মুথ ব্যালেন্স, একটা ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। ব্যালেন্স, নট ইমব্যালেন্স। আর সেটা করতে গিয়ে ডাব্লিউটিও কিছু চুক্তি এগ্রিমেন্ট তারা তৈরি করেছে এবং সেই এগ্রিমেন্টটি কিন্তু সদস্য রাষ্ট্রগুলো সিগনেচার করেছে, তারা মানতে বাধ্য। সেই এগ্রিমেন্ট হচ্ছে, আমি একটু পরে আবার ডিটেলস একটু বলতে পারি, গেটস, ট্রিপস। এই এগ্রিমেন্ট বা চুক্তি, এই চুক্তিগুলো মানছে কিনা সদস্য রাষ্ট্রগুলো, এই চুক্তি অনুযায়ী ব্যবসা কার্য পরিচালনা করছে কিনা, সেটা মনিটরিং করার দায়িত্ব হচ্ছে ডাব্লিউটিও। সেটা তারা অ্যাডমিনিস্ট্রেট করে, পরিচালনা করে, তারা দেখে যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট হচ্ছে, ব্যবসা হচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, সেটা ডাব্লিউটিওর যে প্রতিষ্ঠিত যে আইন আছে, সে আইন অনুযায়ী হচ্ছে কিনা, আইনগুলো মানছে কিনা, সেটা পরিচালনা করার দায়িত্ব হচ্ছে ডাব্লিউটিও। গেটস মানে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্রেডস, জেনারেল এগ্রিমেন্ট এন্ড ট্রেড ইন সার্ভিস। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রিপস, trade related intellectual property, that means agreement on trade related intellectual property. তারপর হচ্ছে ট্রিমস, ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার, তার মানে ইনভেস্টমেন্ট সম্পর্কিত আইন হচ্ছে ট্রিম। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, দ্যাট মিনস মেধাসত্ব, আমরা যে বই লিখছি বা আমরা যে কোনো গান, একটা সিডি ক্যাসেট করছি বা কোনো একটা মুভি করছি, এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমরা একটা বই লিখছি, এই বইয়ের সত্য, এগুলা নিয়ন্ত্রিত করার দায়িত্ব হচ্ছে ট্রিপস। ওই ট্রিপসের মাধ্যমে কিন্তু বলা আছে যে একজন অথার যদি বই লেখে, এই বইটা অন্য কেউ যদি ব্যবহার করতে চায় কিভাবে ব্যবহার করবে, সুস্পষ্ট পলিসি আছে। আবার গেটস মানে সার্ভিস সেক্টরে, দ্যাট মিনস সার্ভিস সেক্টরে কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে, ইনভেস্ট করবে, সেটা নিয়ে আইন আছে, সেটার নাম হচ্ছে গেটস। তো এর সম্পর্কিত আইনগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখে হচ্ছে ডাব্লিউটিও। তারপরে ফোরাম ফর ট্রেড নেগোসিয়েশন, বৈশ্বিকভাবে যে মাল্টিল্যাটারাল যে ট্রেড এগ্রিমেন্ট গুলো হয়, কারণ ডাব্লিউটিওর মেইন পলিসি হচ্ছে মাল্টিল্যাটারালিজম, নট বাইল্যাটারালিজম। এটা আমি প্রিন্সিপালে আমি অ্যাড করতে ভুলে গেছি, যে ডাব্লিউটিওর আরেকটা নীতি হচ্ছে যে মাল্টিল্যাটারালিজম বা মাল্টিল্যাটারাল ট্রেড। ডাব্লিউটিও সবসময় বহুপাক্ষিক ব্যবসাকে প্রমোট করে, বহুপাক্ষিক।
দ্বিপাক্ষিক করে, বাট বহুপাক্ষিকতার প্রতি তাদের একটা স্পেশাল ফোকাস। তো সেই কাজটা করার মানে মনিটর করা ডাব্লিউটিও করে। কেমন? ডাব্লিউটিও একটা ফোরাম হিসেবে কাজ করে। দ্যাট মিনস কোন একটা আঞ্চলিক ভাবে, দ্যাট মিনস আমাদের সাউথ এশিয়া অথবা সাউথ ইস্ট এশিয়া অথবা নর্থ আমেরিকান কিছু রাষ্ট্র যখন এক দেশে তার দেশে বাণিজ্য নতুন ভাবে শুরু করতে চায়, তখন তাদের মধ্যে যে একটা আলাপ আলোচনা হয়, সেক্ষেত্রে ডাব্লিউটিও কে ইনভলভ করে। ডাব্লিউটিও কিন্তু সেখানে ইনভলভ হয়, কারণ ডাব্লিউটিও কে রেখেই তারা আলোচনাটা সম্পন্ন করে, যাতে করে ডাব্লিউটিওর পলিসি অনুযায়ী হচ্ছে কিনা। ডাব্লিউটিও এখানে একটা গার্ডিয়ানের রোল প্লে করে, তার মানে ফোরামের রোল প্লে করেন। ডাব্লিউটিও কে ব্যবহার করে বিশ্বের নেতৃবৃন্দের মধ্যে একটা বাণিজ্যিক বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে আলোচনা হয়, নিয়ম কানুন পরিবর্তন প্রয়োজন হলে সেটা নিয়ে আলোচনা হয়। তো একটা বা এক দেশের সাথে আরেক দেশের বা কিছু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য হওয়ার ক্ষেত্রে যে নেগোসিয়েশন, সেক্ষেত্রেও ডাব্লিউটিওর মাধ্যমে তারা নেগোসিয়েশনটা করে। তার মানে একটা ফোরাম হিসেবে, প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ডাব্লিউটিও। তারপর হচ্ছে হ্যান্ডেলিং ট্রেড ডিসপিউটস। ডাব্লিউটিও শুধু বৈশ্বিক বাণিজ্যই সম্প্রসারণ করে না বা বাণিজ্য নিয়ন্ত্রণই করে না, পাশাপাশি বৈশ্বিক দেশগুলোর মধ্যে বাণিজ্য করতে গিয়ে যদি কখনো বিতর্ক হইতেই পারে, কোনো ডিসপিউট বা কোনো কনফ্লিক্ট দেখা দেয়, তাহলে এই ডাব্লিউটিও হচ্ছে এখানে মধ্যস্থতার ভূমিকা পালন করে। ট্রেড রিলেটেড যদি কোনো, যেমন বাংলাদেশের সাথে ভারতের যদি কোনো ধরনের কোনো দ্বন্দ্ব হয়, সংঘর্ষ হয় বা কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয়, ডিসপিউট হয়, এই যে আজকে বাংলাদেশের সাথে ভারতের যে ফর এক্সাম্পল করোনার টিকা নিয়ে যে একটা এগ্রিমেন্ট ছিল, এটা হঠাৎ করে ভারত বন্ধ করে দিচ্ছে। তো বাংলাদেশ চাইলে এখানে যদি চায়, ভ্যালিড রিজনে ডাব্লিউটিওর ধারণাপূর্ণ হতে পারে। ডাব্লিউটিও এখানে এই এই দুইটা দেশের মধ্যে বাংলাদেশ মেনে নিয়েছে, যার কারণে যেতে হয়নি। কিন্তু বাংলাদেশ যদি এটা রিয়েক্ট করতো ইন্ডিয়ার সাথে, না তুমি তো আমার সাথে এগ্রিমেন্ট করেছো, আজকে তোমার দেশে ক্রাইসিস ঠিক আছে, বাট আমাকে তুমি ম্যানেজ করে দাও, আমি আমার দেশে ক্রাইসিস আছে, এরকম যদি বাংলাদেশ একটু বেঁকে বসতো, তাহলে কিন্তু একটা ডিসপিউট দেখা দিত। এই ডিসপিউট সেটেলমেন্টের দায়িত্ব তখন ডাব্লিউটিও করতে হতো। এইভাবে ডাব্লিউটিও দুটো দেশ বা একাধিক দেশের মধ্যে যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো বাণিজ্য ডিসপিউট হয় বা তাদের মধ্যে বিতর্ক দেখা যায়, হ্যাঁ, তখন এই ডাব্লিউটিও একটা মানে মধ্যস্থতার ভূমিকা পালন করে। এই যে আরেকটা হচ্ছে ওয়াচ ডগ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। এই আন্তর্জাতিক বাণিজ্য যে হচ্ছে তার একটা প্রহরী হিসেবে, অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে। প্রহরী কি? যে এই যে বাণিজ্যগুলো সম্পন্ন হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে বা ইম্পোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, এই হওয়ার ক্ষেত্রে এখানে কোন ধরনের কোনো ইমব্যালেন্স হচ্ছে কিনা, দরিদ্র দেশ হিসেবে ধনী দেশগুলো তাদেরকে কোনোভাবে ঠকাচ্ছে কিনা, বা আন্তর্জাতিক যে নীতিগুলো আছে, বিশেষ করে ডাব্লিউটিওর যে নীতি আছে, নীতি কোন বিরোধী কোনো কাজ উন্নত দেশগুলো করছে কিনা, সেটা কিন্তু প্রহরীর মতো অতন্ত্র প্রহরী বা ওয়াচডগ বডি হিসেবে কাজ করে বা সুপার ভাইজরি ভূমিকাটা পালন করে ডাব্লিউটিও। তদারকি করে, তারা দেখভাল করে নিয়মগুলো মানছে কিনা, এক দেশ আর দেশকে টকাচ্ছে কিনা, কোনো শক্তির কারণে হতেই পারে। দুর্বল রাষ্ট্র আছে, শক্তিশালী রাষ্ট্র আছে, পাওয়ারফুল দেশ আছে, গরিব দেশ আছে, তো তাদের মধ্যে বাণিজ্যটা নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা সেটা তদারকি করার দায়িত্ব হচ্ছে সেই ডাব্লিউটিও। মনিটরিং ন্যাশনাল ট্রেড পলিসি। এই যে আমি একটু আগে বলছি যে ডাব্লিউটিওর সদস্য রাষ্ট্র প্রত্যেকটা দেশের কিন্তু ন্যাশনাল পলিসি আছে, বিশেষ করে বাণিজ্য সম্পর্কিত কিছু তাদের নীতি নিয়ম আছে। এই আইনগুলো কোন একটা দেশ যে করছে সেটা ডাব্লিউটিওর আইনের পরিপন্থী কিনা, বিরোধী কিনা, সেটা কিন্তু দেখভাল করছে। যে যখন দেখে কোন একটা দেশ ডাব্লিউটিওর যে প্রতিষ্ঠিত আইন আছে, এই আইন বিরোধী কোন একটা তারা পলিসি নিচ্ছে, তখন ডাব্লিউটিও কিন্তু এখানে হস্তক্ষেপ করে। কারণ ডাব্লিউটিও যাবে, কারণ কোন একটা আইন দেশ যদি নতুন আইন করে অথবা আইন পরিবর্তন করে, তাহলে কিন্তু সেই পরিবর্তনটা ডাব্লিউটিওকে জানাতে হয়। জানতে গিয়ে জেনে যদি দেখে যে এই পলিসিটা ডাব্লিউটিওর প্রতিষ্ঠিত পলিসির বিরোধী, তখন তারা কিন্তু এখানে ইন্টারফেয়ার করে। তো এইভাবে ন্যাশনাল ট্রেড পলিসিগুলো তারা মনিটর করে। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও দেয়। ডেভেলপিং কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রি, গরিব দেশগুলোর ডেফিনেটলি তাদের ক্যাপাসিটির অনেক সমস্যা আছে। আপনারা জানেন যে এই যে আজকের যে বাণিজ্য হচ্ছে, এই বাণিজ্যটা হচ্ছে পণ্যের মধ্যে, সার্ভিসের মধ্যে। এই পণ্য উৎপাদন করতে গিয়ে যে টেকনোলজি দরকার, সেই টেকনোলজি অথবা সেই এক্সপার্টিস নলেজ, সেটা কিন্তু সব দেশের সমান না। উন্নত দেশগুলোর যে পরিমাণ আছে,
গরিব দেশগুলো কিন্তু সেই পরিমাণ নেই। তো কাজেই ডাব্লিউটিও কিন্তু এখানে এই যে দেশের ক্যাপাসিটি দুর্বল বা টেকনোলজির সাপোর্ট নেই, তাদেরকে কিন্তু সেই ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য ট্রেনিং দেয়, টেকনোলজির সাপোর্ট প্রয়োজন হলে সেই সাপোর্টটাও দেয়। এইভাবে কিন্তু ডাব্লিউটিও তার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তাদের যে টেকনিক্যাল ক্যাপাসিটি বা এক্সপার্টিস বা টেকনিক্যাল নলেজ সেটা ডেভেলপ করার কাজও ডাব্লিউটিও করছে। তারপর হচ্ছে কোঅপারেট উইথ আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ডাব্লিউটিও শুধু নিজেদের মধ্যে কাজ করে, ডাব্লিউটিও আরো যে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, জাতিসংঘ আছে, ইউএনডিপি আছে বা অন্যান্য যে সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার কাজও কিন্তু ডাব্লিউটিও করে। তো এইভাবে ডাব্লিউটিও গরিব ধনী দেশের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে একটা সুন্দর কোঅপারেটিভ সহযোগিতামূলক সম্পর্ক বা একটা স্মুথলি ইনভেস্টমেন্ট যাতে হয় সেই পরিবেশটা নিশ্চিত করার কাজ ডাব্লিউটিও করে। নাও দ্য কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, যে এই যে ডাব্লিউটিও এত কাজ, এতগুলো ফাংশন আছে, তারা কিভাবে কাজটা করছে? হাউ ডাজ ডাব্লিউটিও ওয়ার্কস? আমি একটু আগে বলছিলাম ডাব্লিউটিও কাজ করে, তার কিছু মেকানিজম আছে। মেকানিজম বলতে তার কিছু এগ্রিমেন্ট আছে, যেমন গেট, ও এটা গেটস হবে, হ্যাঁ সরি, প্রথম এটা হবে না, প্রথমে এটা ডিলিট হয়ে যাবে, গেট হবে না, আমি একটু ডিলিট করে দিচ্ছি। তো ডাব্লিউটিও কিভাবে কাজ করে, কিভাবে তার দায়িত্বগুলো পালন করতে গিয়ে তার কিছু প্রতিষ্ঠিত আইন আছে বা পলিসি আছে, যেমন গেটস, ট্রিপস, স্ট্রিমস, এই তিনটা প্রতিষ্ঠিত তাদের যে চুক্তি এগ্রিমেন্ট সেটা। তারপর ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম আছে ডাব্লিউটিওর, অ্যান্টি ডাম্পিং মেজার আছে, এগ্রিমেন্ট অন এগ্রিকালচার। এই সমস্ত মেকানিজমের মাধ্যমে ডাব্লিউটিও কাজ করে। আমরা আজকে আমরা শুধু একটু আজকে একটু জানি যে আমরা হয়তো ডিটেলস সময় পাবো না আজকে, আমরা হয়তো নেক্সট ক্লাসে আমরা এই চুক্তিগুলোর একটা দুইটা আমরা একটু ডিটেলস পড়াবো। তো আজকে শুধু এতটুকু জানি যে ডাব্লিউটিও যে কাজ করে, তাদের দায়িত্বগুলো পালন করে, সেটা কি কি মেকানিজমের মাধ্যমে। একদিকে হচ্ছে তাদের কিছু চুক্তি আছে সেটা করে, আবার ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম আছে, অ্যান্টি ডাম্পিং মেজার, এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে বা মেকানিজমের মাধ্যমে, স্ট্রাকচারের মাধ্যমে ডাব্লিউটিও তাদের অর্পিত দায়িত্বগুলো পালন করে। এই যে এখানে গেটস সম্পর্কে একটু ডিটেলস বলা আছে। গেটসটা কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস। আমি একটু আগে বলছিলাম যে এই সার্ভিস রিলেটেড, সার্ভিস কি কি হতে পারে? হেলথ হতে পারে, এডুকেশন একটা সার্ভিস, হেলথ একটা সার্ভিস, বা ম্যান পাওয়ার এক্সচেঞ্জ, এক দেশ থেকে আরেক দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করা, সেটা একটা সার্ভিস। এখন এক দেশের মধ্যে আরেক দেশের এই যে শিক্ষা রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড, পরিবেশ রিলেটেড বা সেবা রিলেটেড, অন্যান্য বিশেষ করে টেলিকমিউনিকেশন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে কিভাবে ব্যবসা করবে, বাণিজ্য করবে, বৈদেশিক বিনিয়োগ হবে, সেই বিষয়ে গাইডলাইন্স দেওয়া আছে এই আইনের মধ্যে। এটা হচ্ছে গেটস। গেটস এর ফুল মিনিংস হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস। তার মানে সেবা সম্পর্কিত যে আইন, সেই আইনে বলা আছে যে এক দেশের মধ্যে আরেক দেশের সেবা বিনিময় হওয়ার জন্য কি কি আইন কানুন বা নীতি মানতে হবে, সেটা বলা আছে এই গেটস। তারপর হচ্ছে ট্রিপস। ট্রিপস এর আমি ফুল মিনিংস বলছিলাম, ট্রেড রিলেটেড aspects of intellectual property rights. Trade related aspects of intellectual property rights. Intellectual property related যে বাণিজ্য, মেধাস্বত্ব, বাংলায় যদি বলি মেধাস্বত্ব, মেধাস্বত্ব সম্পর্কিত যে বাণিজ্যগুলো হয় এক দেশ আরেক দেশের, দ্যাট মিনস এক দেশের মধ্যে আরেক দেশের যদি বই আদান প্রদান হয় অথবা কোনো একটা মুভি, মানে দ্যাট মিনস ইন্টেলেকচুয়াল, মেধার উপর ভিত্তি করে যে প্রোডাকশন গুলো